লেখিকা পূবালী ব্যানার্জি মুখার্জির গোলক ধাঁধা। অফিস ক্যান্টিনে বসে হালকা স্যুপ আর ব্রেড খাচ্ছিল মনিকা। শরীর নিয়ে সচেতন হবার সময় এসে গেছে। 40 পার হয়ে যাওয়া বয়সে আর বাকিদের মতন দেড়ে মুশে খাওয়া মানায় না। আর দুপুরে বেশি খেয়ে ফেললে কাজে মনও বসাতে পারে না। মাঝে মাঝে এরকম হালকা খাওয়াই নিজেকে বেশ ফুরফুরে রাখে। কিরে, আজও সেই এক মেনু? ধপ করে সুতপা পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করলো। পরপর কয়েকটা প্রজেক্ট একসাথে করার দরুন প্রায় সমবয়সী সুতপার সাথে মনিকার বেশ ভাব হয়ে গেছে অফিসে। অন্য কাউকে বিশেষ পাত্তা দেওয়া খুব একটা পছন্দ করে না মনিকা। মনিকা বলল, কি করব বল, জানিসই তো আমি সব ব্যাপারে কত পারফেক্ট থাকার চেষ্টা করি, একটু এদিক ওদিক হতেই দিই না। আর পারফেক্ট, এদিকের লেটেস্ট খবর জানিস? কোনটা রে? কারোর লটঘটো নাকি? আরে ধুর, লটঘটো ছাড়, তার থেকেও চরম। কি রে, বলতো আগে, এত টেনশন কেন দিচ্ছিস? ওই যে মেয়েটা রমি নতুন জয়েন করলো না আমাদের এখানে, ব্যাঙ্গালোরে থেকে ট্রান্সফার নিয়ে, ওর খবর জানিস কিছু? না তো, কাউকে ঝুলিয়েছে নাকি এখানে? আরে না না, মেয়েটা তো বিয়ে টিয়ে করেনি। এদিকে একটা বয়ফ্রেন্ড ছিল ব্যাঙ্গালোরে, সে নাকি ওদের দুজনের সেই ভিডিও, মানে বুঝতে পারছিস তো, একদম বেড সিন, পুরো নিজেই কোন ফাঁকে রেকর্ড করে রেখেছিল, এখন ফ্রিক্স সাইটে দিয়ে দিয়েছে। সেখানে এই নিয়ে ঝামেলা হচ্ছিল বলেই তো তড়িঘড়ি এদিকে চলে এলো। আমাকে আমাদের প্রজেক্টের তন্ময় বলল কদিন আগে, এসব জিনিস কি আর লুকিয়ে রাখা যায়? সে কি রে, কি কাণ্ড! এখন কি হবে? কি আর হবে, এভাবেই চলবে। দরকার ছাড়া কেউ বিশেষ কথা বলছে না ওর সাথে, এটা জেনে গিয়ে, জানিস তো। ভালো করলি বলে, আমিও তাই করব। ছি ছি, কি বাজে ব্যাপার। কিন্তু একটা কথা বল, লজ্জাও নেই নাকি? দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে জানে কি, যাগ্গে ছাড়ো সব, আমাদের তাতে কি? সেই আমাদের কি, কিন্তু কি বাজে ব্যাপার রে। সবাই সব দেখে ফেলেছে জেনেও এরা যে কি করে বেঁচে থাকে কে জানে। হ্যাঁ রে, সত্যি বলেছিস কিন্তু একদম। আর বল, পিয়া কেমন আছে? আছে রে, জানিসই তো, মেয়েটা আমার খুব চুপচাপ, পড়াশোনার বাইরে আর কোনো জগতই নেই। এমন শাসনে রেখেছি ছোটবেলা থেকে, ভাবতেও পারবি না। ওর বাবা পর্যন্ত স্বীকার করে। এটা সত্যি রে, আমি তো ছেলে নিয়ে এমন নাজেহাল, বাড়ির লোকজনের আশকারায় একদম মাথায় উঠে বসে আছে। আমি বাড়িতে থাকি না বলে কথাও শোনে না কোনো। এগুলো শুরু থেকে কন্ট্রোল করতে হয় বুঝলি, না হলে কিছু করা যায় না। যাকগে, এখন উঠি রে, আমাকে তো আবার টুকটাক কিছু খেতে আসতেই হবে ক্যান্টিনে। চা ব্রেকে। অটোয় ওঠার আগেই ভালো করে মুখটা ওড়না দিয়ে ঢেকে নিল মধুপা। মোবাইলে মেসেজ এসে গেছে, ঘন্টাখানেক হলো। জিপিএস লোকেশন দেওয়াও আছে, সেই মতো যেতে হবে। গিয়ে ফোন করতে হবে, ক্লায়েন্ট অপেক্ষায় থাকে। সোজা পছন্দের রিসর্ট বা হোটেলে চলে যেতে হয়। মাঝখানের ভাউ বলে যে লোকটা থাকে, সে ডিল করিয়ে দেয়। হাতে হাতে টাকাও ভালোই পাওয়া যায়। সদ্য কলেজে ওঠা মধুপার অবশ্য এই লাইনে আসা নতুন নয়। স্কুলে থাকাকালীনই এক বন্ধুর মাধ্যমে প্রথম গেছিল সে। হাত খরচার দরকার হলেও মা এমন খিটখিটে হয়ে যেত, বিরক্ত হয়ে এটা শুরু করেছিল প্রায়। তাদের স্কুলের অনেকেরই এটা একটা আয়ের রাস্তা। সংসার চালাবার জন্য জরুরি টাকার প্রয়োজন তো নয় এটা। খুচরো শখ, একটু ভালো কোথাও খাওয়া, বন্ধুদের সাথে আউটিং, এসব খরচা দিব্যি উঠে আসে। মা বাবা থাকে অফিসে, বেশি সময়ও দিতে হয় না। বড়জোর সব মিলিয়ে 1 ঘন্টা। বাইরে যাবার হলে অবশ্য সময় বেশি, তবে তার রেটও আলাদা। যতই হোক, দামি, সুন্দরী, অল্প বয়সী এসকর্ট বলে কথা। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকেই ধপাস করে সোফায় বসে পড়ল প্রশান্ত। বাড়ি ঠান্ডা মানে এখনো মনিকা ফেরেনি, না হলে বাড়ি গমগম করতো সব সময়। যাক, 2 মিনিট শান্তিতে বসা যাবে অন্তত। একটু ভেবে আবার উঠে মেয়ের ঘরে উকি মেরে দেখে এলো। যথারীতি উলুঝুলু হয়ে একটা বই মুখের সামনে ধরে ঠ্যাং নাচাচ্ছে। ওদিকে কানে হেডফোন,
গান শুনুক না শুনুক, মায়ের চেঁচামেচি থেকে বাঁচতে বেশিরভাগ সময় এই পন্থা যে পিয়া নেয় সেটা প্রশান্ত ভালো মতোই জানে। অফিসে বিকেলে তিতকুটে একটা চা খেয়ে এমনিও মেজাজ খারাপ হয়ে আছে। চা বসালো কিচেনে গিয়ে। চা হতে হতে হাত পা ধোয়া হয়ে যাবে, তারপর একটু ফ্রেশ হয়ে বসে তাড়িয়ে তাড়িয়ে খাবে। কস্মিনকালেও এত ভালো কোনো অভ্যেস ছিল না প্রশান্তর। মনিকার পাল্লায় পড়ে বদলাতে হয়েছে গত 20-22 বছর ধরে। তবে মন্দ লাগে না এখন ব্যাপারটা। অনেক ব্যাপারেই বেশ স্বাধীন হয়ে গেছে সে। এখন মনিকার দেরি হলে রাতে টুকটাক রান্নাও বসিয়ে দিতে পারে সে। একবার পিয়াকে জিজ্ঞেস করবে নাকি, ভাবতে ভাবতেই বাইরে বেলের আওয়াজ। মহারানী এলেন তাহলে? ভেতরে যতই মুড খারাপ হোক, বাইরে ভালো রাখা অত্যন্ত জরুরি। মনিকাকে একটু সমঝে চলাই সবার জন্য ভালো। কি গো, এত দেরি করছো কেন দরজা খুলতে? আরে বাথরুমে ছিলাম তো। পিয়া আসেনি? হ্যাঁ, ঘরে আছে, পড়ছে দেখলাম। ও থাক তাহলে, আর ওঠেনি, ভালোই করেছে। আরে তোমাকে যে ইন্স্যুরেন্সের ওখানে যেতে বলেছিলাম, গেছিলে? কালকে যাব, একটা মিটিংয়ে ফেঁসে গেছিলাম আজকে। মাথা না চুলকেই দিব্যি মিথ্যে বলে যায় প্রশান্ত আজকাল। মনিকার করা জেরার হাত থেকে বহুবারই মিথ্যাই বাঁচিয়ে দিয়েছে প্রশান্তকে। আর আরেকটা কথা, পিয়ার জন্য কোনো ভালো কোর্সের খোঁজ নিয়েছিলে চাকরির জন্য? বলেছিলাম যে না, একসাথেই নিয়ে নেব কালকে। ভুলো না কিন্তু। ইস, কি দারুণ চা বানিয়েছ গো। চা খেতে খেতে প্রশংসার দৃষ্টিতে প্রশান্তকে দেখে নেয় মনিকা। এবার সে রান্নাঘরে ঢুকবে রাতের খাবারের ব্যবস্থা করতে। তার আগে বাড়ি ফিরে এই চাটা উপরই তরতাজা করে ফেলে তাকে। সবসময় প্রশান্ত আগে ফেরে না, বা ফিরলেও চা বানাবে তার কোনো গ্যারান্টি নেই। তবে যেদিন পাওয়া যায়, মেজাজই বদলে যায়। একটু ফ্রেশ হতে যাবার আগে মেয়ের ঘরে উকি দিল মনিকা, যথারীতি বইমুখে গুজে বসে। পিয়া, পড়ছিস তো? মাকে দেখে বই থেকে মুখটা সরিয়ে তাকালো পিয়া। ঘাড় নেড়ে আবার মুখ গুজল। ভালো করে পড়, বুঝলি? যত চাইবি আমরা পড়াবো, কিন্তু রেজাল্ট ভালো চাই, না হলে চাকরির বাজার তো জানিসই আজকাল। টাকা ছাড়া কিছুই নেই, বুঝলি তো? একটা ভালো চাকরি আর ভালো স্যালারি না হলে কেউ বুঝবে না তোকে কোনো দিন। এটা সব সময় মনে রাখবি। আবার একটু ঘাড় সরিয়ে মাথা নেড়ে নিজের কাজে মন দিল পিয়া। রেজাল্ট তার ভালোই হয়, আর জেনারেল লাইনে ভালো রেজাল্ট না করলে টিকে থাকাও মুশকিল। প্রথম দিকে মার এই চাকরির ব্যাপারটা খুব মন দিয়ে ভাবতো পিয়া যখন একটু ছোট ছিল, কিন্তু পরে মাথায় ঢুকলো যে চাকরি বা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ানোর থেকে মায়ের বেশি মনোযোগ অন্যকে ঢাক পিটিয়ে বেড়ানোর দিকে। তাই আজকাল আর কথা বাড়ায় না পিয়া, একটু হেসে নিজের কাজ করে যেতে থাকে। না হলেই কথা বাড়বে আর মা তর্ক জুড়ে দেবে। শেষে না খেয়ে শুয়ে পড়বে, এটাই রুটিন। তাই বাবার মতো সেও শিখে গেছে বুদ্ধি করে চলাটা। হ্যালো মনিকা? অফিসে বসে বেশ বিরক্ত হয়ে ফোনটা ধরল মনিকা। কাজের মাঝে চট করে ফোন ধরে না সে, কিন্তু প্রশান্ত এই নিয়ে 4 বার করলো। বাধ্য হয়ে সবুজ দাগে ছুঁয়ে ফোনটা কানে নিল মনিকা। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, কি হয়েছে? আরে পিয়ার বন্ধু ফোন করেছিল। পিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলেজ থেকে ফেরার পথে। চমকে চেঁচিয়ে উঠল মনিকা। কি বলছো? কোন হসপিটাল? কেমন আছে পিয়া? তুমি গেছো কি? না, আমি যাইনি, এদিক থেকে যাব। তোমাকে তুলে নিতে গেলে ঘোরা হয়ে যাবে তো উল্টে। তুমি একাই চলে এসো, আমি সোজা চলে যাচ্ছি। কোনো ক্রমে দরকারি টুকিটাকি ব্যাগে নিয়ে অফিসে এমার্জেন্সি ছুটি চেয়ে বেরিয়ে পড়ল মনিকা। মোড়ে এসে মিনিট 10 অপেক্ষা করলেও কোনো গাড়ি চোখে পড়ছে না। ভর দুপুরে ক্যাবগুলোর একটাও গাড়ির সহজলভ্যতা না দেখে বিরক্ত হয়ে বাসের আশায় এদিক ওদিক চাইছিল মনিকা। হঠাৎ একটা গাড়ি সামনে এসে দাঁড়ালো। কাজটা নামতে মনিকা দেখল অফিসে জয়েন করা নতুন মেয়েটা। MMS স্ক্যান্ডেলের জন্য যে ব্যাঙ্গালোর ছেড়ে এখানে এসেছে। একটু ইতস্তত করছিল মনিকা। রমি বলল, এখন এদিকে গাড়ির সমস্যা হয় একটু, তাই মর্নিং শিফট থাকলে আমি গাড়ি নিয়েই আসি এদিকে। কোথায় যাবে বলো? আমি সামনের অটো বা ট্যাক্সি স্ট্যান্ড অবধি তোমাকে ছেড়ে দিতে পারি। থ্যাংক ইউ বলে উঠেই বসলো মনিকা। তারপর একটু অপরাধীর গলায় বলল, আসলে আমার মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু আগে খবর পেলাম, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। সে কি? সত্যি চিন্তিত শোনালো এবার রমির গলা। কি হয়েছে? একটু অসহায় বোধ করলো মনিকা আবার। সে নিজেও পুরোটা জানে না, যেটুকু খবর প্রশান্ত দিয়েছে ওইটুকুই। হাসপাতালে না যাওয়া অবধি কিচ্ছু বুঝতে পারছে না সে।
ডোন্ট ওয়ারি মনিকাদি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। একটু ভালো করে রমির মুখটা দেখলো মনিকা। একটা আলগা স্ত্রী আছে বটে, কিন্তু আর 5টা সাধারণ মেয়ের মতোই মুখের ছাপ। আর বেশ সুন্দর একটা হালকা হলুদ সবুজ মেশানো রঙের কুর্তি পরনে, পরিমিত সাজ, কোনো উগ্রতা যেমন নেই তেমনই নেই কোনো হেলাফেলার ভাব। এতদিন দূর থেকে সমালোচনা করলেও কাছে মেশার কোনো আগ্রহ বা দরকার কিছুই ছিল না মনিকার রমির সাথে। আজকের দিনটা যেন একটু বদলে দিল সেটা। মেয়ের চিন্তায় অন্য কিছু আর ভাবতে পারছিল না মনিকা। এমন সময় আবার ফোনটা এলো প্রশান্তর। হ্যাঁ বলো, পিয়া ঠিক আছে তো? মনিকা, তোমার আর কতক্ষণ লাগবে আসতে? আধ ঘন্টা মতো ধরো। কেন, পিয়া ঠিক আছে? কি হয়েছে ওর? পিয়া ঠিক আছে, রেস্ট নিচ্ছে। ওরা আজকেই ছেড়ে দেবে, কিছু সিরিয়াস তেমন নয়। কিন্তু কিন্তু কি, পুরোটা বলো। এভাবে আর্ধেক আর্ধেক কেন কথা বলছো? মনিকার চিৎকারে তীব্রতায় রমি চমকে তাকালো ড্রাইভিং সিট থেকে। ওপাশে কাটা কাটা গলায় প্রশান্ত বলল, আমাকে ডাক্তার ডেকেছিলেন, যিনি পিয়াকে দেখছেন। ওর ব্লাড রিপোর্টে HIV পজিটিভ পাওয়া গেছে মনিকা। প্রথমে একটু হকচকিয়ে গেল মনিকা। পাশে রমি, কিছু শুনেছে কিনা বোঝা যাচ্ছে না। তখন আচমকা চিৎকারে একবার তাকিয়েও আবার গাড়ি চালাচ্ছে এখন। ড্রাইভিং সিটে থাকলে কোনো মতেই অন্যদিকে মনোযোগ দেওয়া যায় না। তবু সাবধানের মান নেই। আস্তে হয়ে গেল মনিকার গলা। নিজের অজান্তেই বলল, আমি যাই, গিয়ে কথা হবে। রিপোর্টে ভুল কিছু হয়েছে বোধহয়, তুমি ভালো করে একবার দেখতে বলো ওদেরকে। এখন রাখছি। কি হয়েছে মনিকাদি, পিয়া ঠিক আছে তো? চোখ না ঘুরিয়ে জিজ্ঞেস করলো রমি। আর অত্যন্ত বিরক্ত বোধ করলো মনিকা এবার। ভালোই ভালোই লিফট দিচ্ছিস গাড়িতে, দে না, অত প্রশ্ন কিসের? অন্যের হাড়ির খবরে নাক না গলালে হয় না নাকি? মুখে বলল, আসলে না পৌঁছানো অবধি কিছু বুঝতে পারছি না তো। ওর বাবা একা একা বুঝতে পারছে না কি করবে। আমি যাব ভেতরে? আমরা এসে গেছি, কিন্তু পার্কিংটা দেখতে হবে। গাড়ি রাখার অত সমস্যা এদিকে। শুধু অ্যাম্বুলেন্স ছাড়া কিছু ঢুকতেও দেয় না, কি যে মুশকিল। না না, তুমি মর্নিং শিফটে ছিলে, টায়ার্ড আছো। এখন আর হাসপাতালে ভেতর যেতে হবে না, আজকে ছেড়ে দেবে বলল তো। বরং একদিন আমার বাড়িতে এসে ঘুরে যেও, বেশি ভালো হবে। মুখে বলছিল আর মনে মনে হিসেবটা করছিল মনিকা। এখানে কি বলতে, কে কি আলোচনা করবে, কি শুনবে, তার কোনো ঠিক নেই। আর এখনও তার বদ্ধমূল ধারণা যে প্রশান্ত ভুল দেখেছে বা শুনেছে। সে নিজে গেলেই ভুলটা ঠিক করিয়ে নিতে পারবে। তার এত ভালো পড়ুয়া মেয়ে, হঠাৎ তার কেন এইডস হতে যাবে? তবু সাবধানের মার নেই। এসব জিনিস পাঁচকার না হওয়াই মঙ্গল। ভুল ঠিক হবার আগেই লোকে ছড়িয়ে দেয় এসব কথা। মনিকা নিজেই ভুলে গেল যে সে নিজেই এটা সব থেকে বেশি করে থাকে, যেটা কদিন আগেই রমির ব্যাপারে সমালোচনায় সে নিজে করছিল। রমি আর কথা না বাড়িয়ে মনিকাকে গেটে নামিয়ে দিয়ে চলে গেল। ভেতরে এসে আরেকবার ফোন করলো প্রশান্তকে, এবং গিয়ে যা শুনলো তা গায়ের লোম খাড়া করে দেবার জন্য যথেষ্ট। সকালে কলেজ যাচ্ছিল মনিকা আরেক বন্ধুর সাথে, পিয়ালি। অটোটা খুব জোরে টার্ন মারতে গিয়ে উল্টে যায়, আর সাথে উল্টো দিকের থেকে একটা বাস এসে ধাক্কা মারে। অটো চালক আর সামনে বসে থাকা দুজনের একজন নিহত। ভাগ্যক্রমে পিয়া আর পিয়ালি দুজনেরই আঘাত কম গুরুতর। তবে রক্তক্ষরণ বেশি হবার কারণে রক্ত পরীক্ষা করা হয়েছে সবারই। তাতেই পিয়ার এই রিপোর্ট। হাসপাতাল এসেই ওরা প্রশান্তকে জানিয়েছে, আর প্রশান্ত কাছাকাছি ছিল বলে চলে আসতে পেরেছে। তখনই ডাক্তার ওকে ডেকে রিপোর্ট জানিয়েছে। পিয়া এখনও এসব কিছুই জানে না। মনিকা খোঁজ নিতে গেল পিয়ার দায়িত্বে থাকা ডাক্তারের, যিনি তখন একটা দরকারি অপারেশনে ব্যস্ত। ছটফট করছিল মনিকা। তারপর স্থির করলো আরেকবার টেস্ট করিয়ে নিশ্চিত হওয়া বেশি জরুরি। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, যার মধ্যে প্রধান ছিল কিভাবে, কেন। প্রশান্ত বলল, কি করবে এখন? আগে বাড়ি চলো, তারপর দেখছি। আর পিয়ালি, ওর বাড়ির কেউ আসেনি তো এখনো? ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে যাব। কিন্তু বাড়ির লোক না হলে ছাড়বে না বোধহয়। ও, দেখো একবার কথা বলে কি বলে ওরা। সরকারি হাসপাতাল, যত তাড়াতাড়ি পেশেন্ট ছেড়ে দেওয়া যায় ততই ভালো। কোনো ঝামেলা না করে চলে যেতে বলল ওদের। শুধু অ্যাক্সিডেন্টের একটা কেস হয়েছে, সেই জন্য পুলিশ যেতে পারে জানিয়ে দায় সেরে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। গাড়িতে চুপ করে বসেছিল পিয়া, হাতে একটা ব্যান্ডেজ, মুখে পায়ে কেটে কুটে গেছে, ব্যান্ড এইড লাগানো, ওষুধের গন্ধ। মাথা ফেটেছে পিয়ালির। চুপচাপ সেও। পিয়া হঠাৎ বলল, মা, পিয়ালি কদিন থাকবে আমাদের বাড়িতে?
ওর বাড়ির সব বাইরে গেছে। এই অবস্থায় একা থাকা, আর তাছাড়া এখন বাড়িতে কাউকে জানালেও সব চিন্তা করবে খালি। পরশু সবাই ফিরলে না হয়। একটু কঠিন হয়ে বসেছিল মনিকা। বোঝাপড়া ছিল পিয়ার সাথে, তবে এক্ষুনি কিছু না হওয়াই ভালো। পিয়ালি কদিন থেকেই যাক না হয়, তারপর জানতে হবে ব্যাপারখানা কি আসলে। রাতের খাবার নিয়ে এসে টেবিলে পিয়াকে ডাকলো মনিকা। দুই বন্ধু উঠে এলো এক ডাকেই, কথা বলতে বলতে। চুপচাপ খাওয়া সেরে নিজের ঘরে চলে যাওয়া অবধি মন দিয়ে খেয়াল করেও কোনো সন্দেহ করার মতো কিছু খুঁজে পেল না মনিকা। প্রশান্ত মাথা নাড়ল। সামনে রিপোর্ট নিয়ে বসে দুজনেই চিন্তায় মগ্ন। এবার কি? প্রশান্ত বলল, এভাবে বসে থেকে তো লাভ নেই, HIV ট্রিটমেন্ট তো করাতেই হবে। কিন্তু আগে শিওর হতে হবে তো রিপোর্টটা ঠিক কিনা। সরকারি হাসপাতালের কিছুতে ভরসা আছে বলো? তাহলে আমাদের পাড়ার ক্লিনিকে বলবো এসে ব্লাড নিয়ে গিয়ে টেস্ট করাতে। এই না হলে বুদ্ধি, পাড়ার ক্লিনিকে তুমি মেয়ের ওই টেস্ট করাবে, তারপর যদি সত্যি বেরোয় টিকতে পারবে এখানে? তাহলে কি করব তুমিই বলো। এবার প্রশান্তর গলা স্পষ্টতই অসহায় শোনালো। কিছু ভালো জায়গা আছে, ওদের অনলাইন অর্ডার করতে হয়, এসে ব্লাড নিয়ে মেলে রিপোর্ট পাঠিয়ে দেয়। জানাজানি হবার ভয় নেই, ওটা মনে হয় বেটার হবে অনেক। ঠিকঠাক হবে কি? চেষ্টা করেই দেখা যাক না হয়। আর কি করব বলো? তাহলে তুমি যা বলছো তাই হবে। পরদিন ও হতাশ হয়ে বসে মনিকা। অনলাইন যেখান থেকে টেস্টটা করাবে ভেবেছিল তাদের কাছে এলাইজা টেস্টের কোনো ইনফরমেশন নেই, অ্যাপেও পাওয়া গেল না। দুদিনে প্রশান্ত আর মনিকার মনে এটাই ঢুকতে শুরু করেছে হয়তো রিপোর্টটা সত্যি। তবু আরেকবার না হলে শিওর হওয়া যাচ্ছে না কিছুতেই। তার মাঝে প্রশান্ত বলল, একবার কি আমাদের উচিত না পিয়ার আসল খবরাখবর নেওয়া? ও যা বলছে আমরা শুনছি, কিন্তু আদৌ কোথায় যাচ্ছে কি করছে সেটা কি আমরা জানি? এবার মনিকা ঘুম মেরে গেল। এদিকটা তো সে ভেবেই দেখেনি। তার পারফেক্ট মেয়ে, গর্ববোধ করবার মতো মেয়ে, সে কি এমন কোনো সঙ্গে পড়ে বা কোনোভাবে এটা ঘটিয়েছে? জিজ্ঞেস করলো, পিয়াকে কি জিজ্ঞেস করব বলছো? একটু চিন্তিত লাগলো প্রশান্তকে। বলল, এখনই না, একটু দেখি দাঁড়াও, কোথায় যায় কি করে নিজেরা একটু আলাদাভাবে খোঁজ খবর করে দেখি। দুদিন বাদে যখন অফিস গেল মনিকা, ছুটি বেশি নেওয়ার উপায় নেই বলে প্রশান্ত থেকে গেল বাড়িতে। পিয়ালি বাড়ি ফেরার ছিল সেদিন। পিয়া ওকে ওর বাড়িতে পৌঁছে দিতে যাবার কথায় প্রশান্ত যখন সাথে যেতে চাইল, পিয়ার চরম বাধা আজ যেন কেমন কানে বাজলো। আর জোর না করে প্রশান্ত তাড়াতাড়ি চলে আসতে বলে ছেড়ে দিল একা। তারপর সোজা চলে গেল পিয়ার ঘরে। একটু একটু করে হাটকে দেখতে লাগলো আলমারি, ভেতরে তাক আর অবাক হতে থাকলো। বোধহয় বিস্ময় ছাপিয়ে বিস্মিত হওয়া একেই বলে। মাথায় হাত দিয়ে বসেছিল মনিকা। সে আর প্রশান্ত দুজনেই বাইরে চাকরি করে। নিজেদের কর্মজগতের বাইরেও তাদের নিজস্ব পৃথিবী বেশি নেই। স্বভাবে যাই হয়ে থাকুন, দুজনেরই ধ্যান জ্ঞান মেয়ে প্রথম থেকেই। বাইরে জগতে যতটুকু যা পেরেছে নিজেদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা মেয়ের জন্য নিয়ে এসেছে। মাঝে হঠাৎ পিয়ার জিনিসপত্রের চাহিদা একটু বেড়ে গেছিল বটে, কিন্তু মনিকা খুব কড়া হাতে সামলেছিল সেটা। অন্তত সে নিজে তো তাই জানতো। কিন্তু তাহলে আজকে যেটা দেখছে সেটা কি? পিয়া ছোট থেকেই খুব গোছানো, নিজের জিনিস নিজেই গোছায়। টিপটপ করে রাখা ঘর, পুরো সাজানো ছবির মতো। বেশ অহংকার ছিল মনিকার। তার মেয়ে সব দিক থেকেই ভালো, একদম উদাহরণ দেবার যোগ্য মেয়ে বলে। কিন্তু তবে সেসব কি ভ্রম ছিল? প্রশান্ত বলল, পরশু যখন দেখলাম আমিও বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এত দামি দামি পারফিউম, এত ফ্যান্সি জামা কাপড়, ইস্কি ছোট ছোট, এগুলো আমরা কোনোদিন পরতেও দেখিনি তো ওকে। একটা দুটোও নয় তো, এত এত। তোমাকে তো বলেছিলাম মেয়ের দিকে একটু নজর দিও, বয়সটা যে ভালো নয়। খুব কড়া ধাঁচের মনিকাও যে বেশ ভেঙে পড়েছে, বেশ বোঝা যাচ্ছে সেটা। মুখ তুলে বলল, তোমার মনে হয় প্রশান্ত যে আমাদের মেয়েকে নিয়ে সত্যি ভাবার কিছু ছিল? সাত চড়ে রা কাড়ে না, পড়াশোনায় এত ভালো, নিয়ম করে কলেজ কোচিং সব অ্যাটেন্ড করে, সবাই এত ভালো ভালো বলে ওকে। তাহলে ওকে সোজা সুজি জিজ্ঞেস করবার সময় এসেছে। কিন্তু এখন মনিকা, তুমি করবে না আমি? আমি তোমার সাথে আলোচনা করার জন্যই অপেক্ষা করছিলাম, না হলে পরশুই একাই ধরতে পারতাম ওকে। সুতপাকে জানাবে কিনা ভাবছিল মনিকা। অফিসে খুব সখ্যতা কারোর সাথেই নেই যাকে এসব ব্যাপারে জানাতে পারবে বা সাহায্য চাইতে পারবে। সুতপাকে জানালে হয় অবশ্য, মনে হয় কাউকে বলবে না। কিভাবে এগোবে বুঝে উঠতে পারছে না মনিকা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেয়ে ঘুরে তাকালো মনিকা। ঘরে ঢুকে যেন একটু অপ্রস্তুত দেখালো পিয়াকে। তোমরা বাড়িতে? মনিকার থাকতে পারল না।
চিৎকার করে উঠল, কি করছিসটা কি তুই বলতো আমাকে? আমি কি করছি? কি করছিস সেটা তো জানতে চাইছি। হাতে তুলে পারফিউম লিপস্টিকগুলো দেখালো মনিকা। এই এত দামি কসমেটিক্স তুই কোথা থেকে পেলি? একটা দুটো নয়, এতগুলো করে। আর ভেতরের ড্রেসগুলো কত হাজার হাজার টাকার জিনিস পিয়া, আমাকে সত্যি করে বল কিন্তু। পলকে মুখটা ফ্যাকাশে হয়ে গেল পিয়ার। সাইড ব্যাগে রাখা টাকার বান্ডিলটা শক্ত করে ধরল সে। কি হলো, চুপ করে আছিস কেন? মনিকা হিস্টোরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচিয়ে উঠল। পিয়া তখনও থমথমে মুখে দাঁড়িয়ে। এবার প্রশান্ত এগিয়ে এলো। পিয়া, মা কিছু জিজ্ঞেস করছে, বলবি কি? আমি পরে তোমাদের সাথে কথা বলছি বাবা, এখন আমি খুব টায়ার্ড। গটগট করে পিয়ার চলে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে মনিকা কান্নায় ভেঙে পড়ল। এবার মেয়েটা কি করছে বলো তো? এরকম কেন হয়ে গেল? কি হবে এখন ওর, আমাদের? মনিকার হাহাকার চড়িয়ে যাচ্ছিল ঘরে, একা একাই বিড়বিড় করে যাচ্ছিল শেষে। প্রশান্ত চুপচাপ পাশে বসে হাতটা ধরেছিল শুধু। ঘণ্টাখানেক হয়ে গেছে পিয়ার বাড়ি ফেরার। মনিকাকে শান্ত করার চেষ্টায় আর প্রশান্ত উঠে মেয়ের কাছেও যায়নি, কিন্তু বুঝতে পারছিল একবার মেয়েটার সাথে শান্তভাবে বসাটাও সমান জরুরি। অনেক না জানা প্রশ্নের উত্তর জানবার সময় এসে গেছে, সামনের পথে এগোবার জন্য খুব খুব জরুরি। আর তখনই ফোনটা বেজে উঠল মনিকার। কে ফোন করেছে দেখতে যাবার আগেই ছিনিয়ে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে মনিকা। হ্যালো, রমি? হ্যাঁ বলো। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু ওর তো এইডস ধরা পড়েছে। জানতে না? এবার জানলে তো অফিসে সবাই জানবে। এবার বলে দিও সবাইকে, জানিয়ে দিও আমার মুখ পুড়িয়ে দিল মেয়েটা। কেন, সেদিন হসপিটালেই বললো তো ট্রিটমেন্ট, কিন্তু আছে কিছু? সবাই জানলে কি হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি শান্ত হচ্ছি, কিন্তু কি করব বলো তাহলে? কালকে আসবে তুমি? খুব ভালো হয় তাহলে, থ্যাঙ্কস তোমাকে। যখন তোমার মনে হয়। আমি কাল অফিসে যাব না, একবার তুমি এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। না না, কাউকে না, কেউই না। আসলে এত ডিস্টার্ব ছিলাম, তখনই তুমি ফোন করলে। হ্যাঁ ও ঠিক আছে। না, পিয়ার সাথে কথা হয়নি। আচ্ছা কাল দেখা হবে তাহলে। ফোন রেখে একটু ধাতস্থ লাগছিল মনিকাকে। প্রশান্ত জিজ্ঞেস করলো, রমিকে? এর আগে তো ওর নাম শুনিনি তোমার কাছে। অফিস? হ্যাঁ অফিস। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মনিকা। আজ নিজের ঘরের এই অবস্থায় অন্য কারোর সমালোচনা করা যায় না, কিন্তু রমি নিজে এতটা হেল্পফুল মেয়ে হবে সেটা আগে তো বুঝতে পারেনি মনিকা। প্রশান্তকে শুধু বলল, ওকে বলে ফেললাম, ওই আমাকে বলল কাউকে না জানাতে ও আসবে কালকে। বলছে সবার আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করা জরুরি। পিয়াকে বকাবকি করতে না করলো, ও এসে যদি কিছু করতে পারে। ঠিক আছে, কিন্তু মেয়েটা তো দরজা বন্ধ করে ঘরে বসে আছে এখনো। একবার ডাকো গিয়ে, বকাবকি না করো, অন্তত স্বাভাবিক কথাবার্তাও বলাটা জরুরি যে। আমি পারবো না, তুমিই ডাকো গিয়ে। একটু চুপ করে প্রশান্ত বলল, যাই হয়ে থাকুক ওর পাশে থাকাটা এখন আমাদের জন্য খুব জরুরি, এটা বোঝো। বরাবর বকাঝকা করে আমরা ভেবে এসেছি যে ওকে ভালোভাবে মানুষ করছি, কিন্তু আসলে আমরা হয়তো ফেল করে গেছি, কিন্তু আমাদের আবার ঘুরে দাঁড়াতেই হবে। একটাই মেয়ে তো, ওর জন্যই আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে মনিকা, শুধু এবার ঠান্ডা মাথায়। কিন্তু ও দরজা কেন খুলছে না? ডাকো ওকে। প্রশান্ত বার কয়েক ডাকাডাকির পর একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। কাদার। অঝরে কাঁদছে পিয়া। কাঁদতে কাঁদতেই বলল, আমি কি করে তোমাদের মুখ দেখাবো বাবা? আমি যে ভুল রাস্তায় অনেক দূর চলে গেছি। ভুল বুঝলে সেটা ক্ষমা করে দেওয়া যায় পিয়া, একবার দরজাটা খোল, মিনতি করল প্রশান্ত। খুট আওয়াজে দরজা খুলে গেল। ধড়মড় করে উঠতে গিয়ে শটান মাটিতে আছড়ে পড়ল মনিকা। এখন কেমন আছে? আগের থেকে বেটার। যা গেল কাল রাতে, কি বললে যে ধন্যবাদ জানাবো আপনাকে? আরে না না, ইটস ওকে। আমি নিজে থেকে ফোনটা না করলে বোধহয় আমাকে জানতেনও না। আসলে মামের মধ্যে পড়ে আমি একটু কি করব বুঝে উঠতেই। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। এনিওয়ে আজকের দিনটা রেস্ট নিক, আমি বিকেলে আসবো আবার। আর পিয়া কোথায় আছে? হ্যাঁ এই ঘুমোলো বোধহয়। ও তো সারা রাতে জেগে। আসলে নিজেও টেনশানে পড়ে গিয়ে ওর জন্যই তো। দেখুন মিস্টার বোস, একটা রিকোয়েস্ট, মেয়েটাকে বারবার দোষ দেবেন না। আমি ওর সাথে কথা বলেছি, একটু সময় দিন। বোধহয় একটা বড় ব্যাকলগ আমরা জানতে পারবো। আপনারা বেশি আপসেট হয়ে গিয়ে ওকে এভাবে বারবার গিল্টি ফিল করাবেন না। হিতে বিপরীত হতে পারে, ওর সাথে ভালো বিহেভ করুন। সময় দিন, মনিকাদি একটু সুস্থ হোক, আমি কথা বলবো এটা নিয়ে। এখন লেট হয়ে যাচ্ছে, বিকেলে এসে এসব নিয়ে বসা যাবে।
আপাতত মনিকাদির দিকটা একটু দেখুন। বুঝতে পারছি এখন যে অবস্থা আমাদের, আপনাকে বোধহয় ভগবানই পাঠিয়ে দিয়েছেন। বিকেলে অফিস থেকে আসবেন অবশ্যই, একটু চা খেয়ে গেলে পারতেন। সে তো অফিস ক্যান্টিন আছেই, ওসব নিয়ে ভাববেন না। বাইরের ঘরের সোফায় পড়ে থাকা সাইড ব্যাগটা তুলে নিল রমি। হালকা বিছিয়ে নিল ওড়নাটা, যতটা পেরেছে ফ্রেশ হয়ে নিয়েছে। তবু রাত জাগার ক্লান্তি নিয়ে অফিস যাওয়া প্রথমে নিজেকে বাধা দেয় বারবার। কালকে রাতে আবার কি মনে পড়তে মনিকাকে ফোনটা করেছিল রমি। তখনই প্রশান্ত রিসিভ করে জানিয়েছিল মনিকার অসুস্থতা। কালক্ষেপ না করে গাড়ি নিয়ে দৌড়ে এসেছিল রমি। রোহান বলতো রমির এই হেল্পফুল নেচার নাকি ওকে টানে খুব, আর রমি বলতো এটা নাকি নর্মাল, মানুষের প্রয়োজনে কাজে লাগা। সেই রোহান নিজের আসল রূপ যখন দেখালো, নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের চিত্রায়ন সবাইকে ছড়িয়ে দিয়ে, তখনও রোহানকে ঘৃণা করতে পারেনি রমি। অন্ধ ভালোবাসার জন্য নয়, আসলে রমি যে ওই রকমই। এক বুক ব্যথা আর কষ্ট নিজেকেই বয়ে বেড়াতে হয়। যারা অপরাধ করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, শুধু নিরপরাধ ভিকটিম মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যায় যতদিন আরেকটা নতুন মুখরোচক কেচ্ছানা সামনে আসে। কালকের জাগা রাত, বাড়িতে ডাক্তার ডাকা, ওষুধ, সব কিছুর মাঝে মনিকাদির মেয়েটার ক্লিষ্ট মুখটা বারবার চোখে পড়ছিল রমির। একটু আগে জেনেছে সেই ঘটনাটা, কিন্তু মেয়েটার সাথে কথা বলা হয়ে ওঠেইনি একেবারে ভালো করে। শেষ রাতের দিকে শুধু একবার মনিকা ঘুমানোর পর ওর সাথে ওর ঘরে এসে বসেছিল রমি। মেয়েটা একটু একটু করে রমিকে জিজ্ঞেস করছিল একা থাকার চাকরি জীবন নিয়ে। রমি বুঝতে পারছিল কিছু একটা বলতে চাওয়ার আগের মুহূর্ত সেটা সময় দিয়ে একটু ফ্রি হতে দিয়েছিল, কিন্তু আর কথা এগোতে পারেনি। আজ ফিরে একটু কথা বলতেই হবে। ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো রমি। এক দৃষ্টে ডায়েরিটার দিকে তাকিয়েছিল মধুপা। একটার পর একটা পাতা, মধুপার নিজের লেখা কথা ও রোজের কথা, ভুল ভ্রান্তিতে ভরা বানানে কাঁচা হাতে লেখা রোজ নামচা। মহার্ঘ আনুষঙ্গিকের মাঝে আজও মধুপার বড় প্রিয় এই ডায়েরির মধুপা। একটা একটা উল্টানো পাতা এক ঝটকায় ওকে নিয়ে যায় লেখার দিনগুলোতে। নতুন লিখতে শেখা, বাড়িতে একা একা থাকার দিনগুলো। মা তুমি কখন আসবে? বাবা আমার জন্য চকলেট আনবে? জানো মা, আমাদের ক্লাসে যে মিতালি থাকে, ওর মা ওর জন্য কত আলাদা আলাদা টিফিন বানিয়ে দেয়, কিন্তু তোমার তো সময় হয় না। না, আমার আজকে খুব মন খারাপ মা, একটু থাকবে আজকে আমার সাথে? মা আমাকে একটু গল্প বলবে? মা আজকে একটু আমার সাথে খেলবে? মা 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 শুধু একটাই উত্তর ছিল মায়ের, পড়াশুনো করো, ভালো চাকরি পাওয়া দরকার, টাকা ছাড়া যে কিছুই হয় না, কিছুতেই না। ডাক ছেড়ে কাঁদতো একা বাড়িতে মধুপা, আর বসে বসে ডায়েরি লিখত লুকিয়ে। ততদিনে একটুকু বুঝে গেছে যে মায়ের হাতে এটা পড়লে মা খুশি একটুও হবে না। মা যে সবসময় সবার খুঁত ধরতো, সবার খারাপটা। ভালো রেজাল্ট করলেও ভালো বলতো না মধুপাকে কখনো। ধীরে ধীরে ডায়েরির মতো নিজের ইচ্ছে, ভালোবাসার, পছন্দের চাহিদাও লুকোতে শিখে গেছে মধুপা। শুধু এটাই বুঝেছে মা টাকা আনতে চাকরি করতে যায়, ওকেও তাই করতে হবে, অনেক অনেক টাকা আনতে হবে, ব্যাস, তাহলেই সব হাতের মুঠোয়। ধীরে ধীরে স্কুলের এক দুজন মেয়ের সাথে পরিচিত হয়, যাদের বেশ ভালো ছাত্রী বলে সুনাম আছে স্কুলে। অথচ তারা পকেট মানির জন্য কিছুক্ষণ স্বেচ্ছায় কিছু মানুষকে সঙ্গ দান করে। শারীরিকভাবে প্রথমে কিছুটা কৌতূহল আর টাকার আকর্ষণে গেছিল মধুপা। খুব কষ্টও হয়েছিল, ব্যথা ছিল বেশ কিছুদিন, কিন্তু টাকা টানে বেশ কিছুদিন পরে আবার গেছিল মধুপা। এভাবেই শুরু, আর এখন তো ধীরে ধীরে অভ্যেসও হয়ে গেছে। শুধু কেনাকাটিগুলো মাকে লুকিয়ে করতে হয়, টাকাগুলো একটু সাবধানে লুকিয়ে রাখতে হয়। যদিও দরকার ছাড়া মা বিশেষ পা রাখে না এই ঘরে, তাও মায়ের কথা মনে পড়তেই পাশের ঘরে গিয়ে বিছানায় শুয়ে থাকা মাকে দেখে এলো মধুপা। এক ঝলক ঘুমোচ্ছে। কালকে খুব প্রেশার বেড়ে গেছিল, ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, কিছু ওষুধ, কিন্তু মধুপাকে দেখলেই মা খুব রেগে যাচ্ছে। সেই জন্য মার কাছে আর ঘেঁষছে না ও। কালকে রমি দিদি এসেছিল, কি সুন্দর কথা বলে, এত ভালো লেগেছে দিদিটাকে। মায়ের যে অফিসে ওরকম কেউ আছে জানতোই না মধুপা, না দেখলে। আজকেও আসবে একটু পরে, বাবার সাথে কথা বলছিল, তখন শুনেছে মধুপা ওর সাথেও নাকি কথা বলার আছে কিছু। মধুপা বুঝতেই পারছে না কি হয়েছে এত কিছু বলার মতো। হ্যাঁ, ও কিছু ক্লায়েন্টের সাথে বিছানায় গেছে, সেটা কি খুব খারাপ? তার জন্য তো টাকাও পেয়েছে,
মা যেমন চাকরি করে টাকা পায় সেরকমই তো। তাহলে ভাবতে ভাবতে বাইরের কলিং বেলের আওয়াজ, একটু অপেক্ষা করে নিজের ঘর থেকে বেরোলো মধুপা। বাবা বোধহয় বাইরে কোথাও গেছে। এর মধ্যে যে কখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে গেছে বুঝতেই পারেনি মধুপা। ভারী পর্দা টানা ঘরে এমনি আলো জ্বলে যে। দরজা খুলেই সামনে রমি দিদিকে দেখে খুব খুশি হয়ে গেল মধুপা। ওর গাল টিপে রমি দিদি বলল, কি পিয়া, কি করলে আজকে সারাদিন? মা কেমন আছে এখন? পেছন থেকে মায়ের গলা পেল মধুপা। পিয়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। রমি দিদি দৌড়ে গিয়ে মাকে ধরল, বলল, মনিকা দি, আপনি একটু ঠিক হয়ে নিন। আমি কথা বলবো পিয়ার সাথে। কিছু কথা আমার জানার আছে। আর যেটা আপনারা ওকে জানাতে চাইছেন সেটা আমি না হয় ওকে বললাম। ওরও জানা আর বোঝাটা জরুরি। আপনি এখন স্ট্রেস নেবেন না। মধুপা বলল, কি হয়েছে আমার রমি দিদি? রমি ওর দিকে ঘুরে বলল, এইডসের নাম শুনেছ কি তুমি? তোমার HIV পজিটিভ ধরা পড়েছে পিয়া। HIV মানে এইডস? সেই যে একটা বাজে রোগ। ভাষা ভাষা শুনেছে বটে মধুপা, কিন্তু এটা ওর কেন হবে? কি করে হয় এরকম? অবাক হয়ে তাকালো মধুপা। এইডস আমার? কেন? তুই জানিস না কেন? পেছন থেকে ঝাঁঝিয়ে উঠল মনিকা। তুমি দাঁড়াও মনিকা দি, একটু আমাকে কথা বলতে দাও। এমনিতেও তোমার যা অবস্থা, বেশি এক্সাইটমেন্ট তোমার শরীরের জন্য একদম ভালো নয়। কিছু একটা ছিল রমির গলার সুরে, একটা আলাদা রকমের ব্যক্তিত্ব। মনিকার কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল চুপ করে। রমি মধুপাকে বলল, শোনো পিয়া, চলো আগে তোমার ঘরে গিয়ে বসি, তারপর তুমি আমাকে বলো কি করে এরকম সঙ্গে গিয়ে পড়লে। ভূতে পাওয়া মানুষের মতো ঘরে এসে বসলো মধুপা। তারপর গড়গড় করে বলে গেল নিজের গল্প, নিজের ঘটনা, একাকিত্ব, মানুষের সঙ্গে চাহিদা, মহার্ঘ জিনিসের প্রতি মোহ, সব। রমি বলল, বুঝলাম সবই, কিন্তু তুমি মাকে কেন কোনোদিন বলনি এভাবে কিছু? মাকে? মাকে কি করে বলবো? মা যে ভীষণ রেগে যায়। পড়াশোনার জিনিস ছাড়া কিছু চাইলেই রেগে যায়। কিছু বলতে গেলেই বলে সময় নষ্ট না করতে। মা তো কেরিয়ার ছাড়া অন্য টপিকে কথা বলে না আমার সাথে কোনোদিন। মাকে কেন বলবো? রমি একটু চুপ করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করছিল মা মেয়ের ভেতরের বিশাল বিরাট ব্যবধানটা। ঠিক এর উল্টো কিছু বলেছিল না কাল মনিকা দি আর প্রশান্তদা? নিজেদের চাকরি, লৌকিকতা এড়িয়ে যাওয়া সবকিছু শুধুই মেয়ের জন্য, মেয়ের ভবিষ্যৎ সমুজ্জ্বল করার জন্য, মেয়ের সামনে দুর্দান্ত উদাহরণ তৈরি করে অনেক উঁচুতে দাঁড় করাবার জন্য। তার শেষ ফলেই একটি অশ্বাডিম্ব। মেয়ে ভাবছে এক, মা বাবা আরেক। বেশ তো। একটু দম নিয়ে রমি বলল, তুমি কি কোনোদিন চেষ্টা করেছো মায়ের সাথে কথা বলার? না তো, আসলে তুমি বুঝতে পারছো না রমিদি, মা অন্য কিছু নিয়ে কথা বলা একদম পছন্দ করে না তো। ঠিক আছে, মায়ের টপিক এখন থাক, তোমারটা বলো। যেটা হয়েছে মানে অসুখটা, সেটার ইম্পর্টেন্স না বোঝার মতো ছোট তুমি তো এখন আর নও। তাই এটা তো অন্তত জানতে যে প্রিকশন নেওয়া জরুরি, সেটা করা উচিত ছিল তো। আসলে অনেকেই কন্ডোম পছন্দ করে না, যে একটা ইমিডিয়েট আফটার পিল থাকে 72 ঘন্টার মধ্যে, সেটা খেতে হয়। সেটা খেয়ে নি ওরকমভাবে কিছু হলে। আর সেটাই কারণ তোমার এই অসুখ বাঁধানোর। যেটা করছো তুমি তাতে নিজের পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ণ তো হয়েইছে, সেটা বোঝার মতো বোধ তোমার আছে, কিন্তু আর কারণটা কিন্তু বিন্দুমাত্র গ্রহণযোগ্য নয়। প্রচুর মানুষ এভাবে একা থাকে। মা বাবা যেটা করছে, যেভাবে করছে, তোমার ভালোর জন্যই। কিন্তু আজকে ওদের দোষ দিয়ে তুমি যে রাস্তাটা বেছে নিয়েছো, সেটা কিন্তু কোনো মতেই জাস্টিফাই করার মতো নয়। ওরা তোমাকে সঠিক পথ দেখাতে চাইছিল, হয়তো একটু কড়াভাবে। তুমি মিস ইন্টারপ্রিট করেছো। চুপ করে বসেছিল মধুপা, মাথা নিচু করে। রমি বলল, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমাদের কারোরই কিছু করার নেই। তবে তোমার মা বাবা চাইছেন আরেকবার এলাইজা টেস্টটা করাতে। তারপর তোমার ট্রিটমেন্ট শুরু করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো, কথা বলছো না কেন? চোখ ভর্তি জল নিয়ে কেঁদে ফেলল মধুপা। কাছে টেনে নিয়ে আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছিল রমি। এখন একটু কেঁদে হালকা হওয়া বড্ড জরুরি মেয়েটার। একটা বড় লড়াই আছে সামনে। নিজের ভুল যদি বুঝে থাকে, সত্যি সেটা আসল শাস্তি। মুখ তুলে মধুপা বলল,
রমি দিদি, মাকে একটু বলো না, আমি ভুল করে ফেলেছি, আর করব না। মা যেন আর রাগ না করে আমার ওপর। বলবো, কিন্তু তোমাকেও যে ওদের কাছাকাছি থাকতে হবে। থাকবে? থাকবো। মা কি কথা বলবে তাহলে? রমি বলল, মায়ের সাথে আমি কথা বলবো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। তুমি হ্যাঁ বলেছ, আমিও বিশ্বাস করে নিলাম। কিন্তু চুপ করে মাথা নাড়ল মধুপা। ওকে বসিয়ে রেখে মনিকার ঘরে এলো রমি। মোবাইলে কিছু দেখছিল মনিকা। রমিকে দেখেই বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রমি। আমি শুনেছি তুমি কিভাবে বোঝাচ্ছিলে ওকে। আমি তো মাঝপথে মনিকাকে থামিয়ে রমি বলল, দেখো মনিকাদি, যেটা ওকে বলেছি সেটা ওর জন্য দরকারি। তোমাকেও কিন্তু অন্য কিছু বলার আছে। আমাকে? দৃশ্যতেই অবাক দেখালো মনিকাকে। আমাকে কি বলবে এখন? আর সবই তো ওর নিজের দোষে। ব্যাপারটাও তো সহজ নয়, কিন্তু আজকে এতদিন বাদে এসে যেটা আমরা জানতে পারলাম সেটা আরও অনেক আগেই হতে পারত। ব্লাড টেস্টের রিপোর্টের আগে একটু খেয়াল রাখার সঙ্গ দেওয়া বেশি জরুরি ছিল তোমার মনিকাদি। তুমি আমাকে দোষ দিচ্ছ? আমরা কি কি করি ওর জন্য, তার কতটা জানো বলো তো তুমি? আমি না জানলেও আন্দাজ করতে পারি। মেয়েকে নিয়ে তোমাদের কনসার্ন কিন্তু মিথ্যে নয়। ওর ভবিষ্যতের রাস্তাটা উজ্জ্বল করে দেবার চেষ্টাও অত্যন্ত খাঁটি, সেখানে বিন্দুমাত্র দ্বিমত নেই। আমার বক্তব্য অন্য জায়গায়। বিছানায় উঠে বসে পড়ল মনিকা। রেগে গেছে প্রচণ্ড। বলল, তোমার বক্তব্য কেন শুনবো আমি? তোমার নিজের তো স্ক্যান্ডাল এত লোক জানে, তার কাছ থেকে আমি জ্ঞান নেব? একদিন এসে হেল্প করে কি তুমি ভেবেছো যা খুশি তাই বলতে পারো আমাকে? এখন রেগে উঠে কি লাভ আছে কোনো? নিজের তো শরীরের এই অবস্থা, মেয়েটার ট্রিটমেন্টও শুরু হয়নি, নিজের অফিস ছুটি নিয়ে বসে আছো। কিছুদিনের মধ্যে অনেকেই জেনে যাবে পিয়ার ঘটনাটা। এখনও মানুষ যে এসব নিয়ে বিন্দুমাত্র সচেতন নয় তা তো নিজেই দেখতে পাচ্ছ। আর আমার স্ক্যান্ডাল, হ্যাঁ হয়েছে, কিন্তু এমন কিছু নিয়ে যাতে আমার কোনো হাত নেই। অন্য একজন আমার বিশ্বাসকে মর্যাদা দেয়নি, সেটা তো আমার দোষ নয়। মনিকা অবাক হয়ে যাচ্ছিল। সাহস তো কম নয় মেয়েটার। নিজের ওই ভিডিও এত লোকে দেখার পরেও মুখে এত বড় বড় বুলি। রমি বলল, তোমরা আসলে কোনো সমস্যা আর কি সমাধান সেটা না বুঝে গসিপটা নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসো। এই বেসিক প্রবলেমের জন্যই আজকে পিয়া ভুগছে, এটা মনে রেখো। দাঁড়াও, রেগে গিয়ে আমাকে উল্টোপাল্টা কিছু বলার আগে শোনো আমি কি বলতে চাই। তুমি যত কিছু করেছো, কোনোদিন নিজে বসে ওর সাথে কথা বলেছো সেক্স এডুকেশন নিয়ে? একবারও মনে হয়েছে কি ওর কিছু জানা বা তোমাদের ওকে কিছু জানানো বোঝানো উচিত? এই সময়টা কিন্তু খুব সাংঘাতিক মনিকাদি। ওদের হাতের কাছে ইন্টারনেট, অনেক রকম প্রলোভন, কিছুর থেকেই তুমি ওদের দূরে রাখতে পারবে না। যতই স্ট্রিক্ট হও না কেন, ওদের সাথে মিশতেই হবে, ওদের মতো করে ওদের বুঝতে আর বোঝাতে হবে। ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু বেসিক কৌতূহল দূর করা যাবে না। তাতে ওরা ভুল পথে ভুল মানুষের সাথে মিশে অবান্তর ধারণা পাবে। পিয়া কিন্তু জানে যেটা হয়েছে বা করেছে সেটা ঠিক নয়, কিন্তু সব কিছুতেই তুমি বাধা দাও বলে সঠিক আর বেঠিকের হিসেবও গুলিয়ে ফেলেছে, যেটা ওর মতো আরও কত টিনেজ বাচ্চারা করছে আমি জানি না। ও শুধু জানে তোমার কাছ থেকে লুকোনো জরুরি। আমি বলছি না যে স্বাধীনতা দেবে না, কিন্তু নিজের সুরক্ষা যেন নিজে নিতে পারে সেই জ্ঞানটা থাকাও খুব জরুরি। যে মনিকা বিড়বিড় করলো, তাহলে কি সব দোষ আমার? খারাপ তো আমি চাইনি কিছুতেই। না, ভুল একদম নয়, এটা কোনোভাবে হয়ে গেছে, সবারই হবে। তার যেমন কোনো মানে নেই, তেমন কারোর হবে না, এটা ভেবে থাকাটা উচিত নয়। একটু ওর ওপর নজর থাকাটাও বোধহয় উচিত ছিল। যাকগে, আর কিছু বলবো না। মেয়েটা তোমাকে নিয়ে খুব চিন্তায় আছে। যতই হোক, ওর কাছে এখনও মা বাবাই আসল জগৎ। কথা বলো ওর সঙ্গে, আর কবে অফিস জয়েন করবে সেটা জানিয়ে দিও। আজকে HR জিজ্ঞেস করছিল। আই অ্যাম সরি রমি, তোমার সম্পর্কে উল্টোপাল্টা বলার জন্য। বুঝতে পারিনি আসলে। আমাকে সরি বলে লাভ নেই। নিজের এই চিন্তাটা চেঞ্জ করো পারলে। আর মেয়েটার কোনো কাজে দরকার হলে জানিও। আর একটা কথা, অফিসে কেউ কিছু জানে না এখনো। সুতোপা দিও না, ভেবে নিও কি বলবে জয়েন করে। মধুপার দিকে তাকালো রমি। যদি কোনো ব্যাপারে মনে হয় মাকে বলতে হবে বা জানাতে পারছো না, আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আর আমি একটা অ্যাড্রেস দিয়ে দেব। ওখানে গিয়ে নিজের এলাইজা টেস্টটা করিয়ে নিও। পারলে একাই যেও। তুমি চলে যাবে রমি দিদি?
হ্যাঁ, এখন তো তোমার আর মায়ের দুজনেরটা দুজনে বুঝে গেছো। বাবা ফিরলে বাবাকেও বুঝিয়ে দিও। এখন একটু নিজেদের সময় দাও। মনে রেখো, ফ্যামিলি পাশে থাকাটা যে কোনো সময়ের জন্য খুব জরুরি। হয়তো এই বোঝানোর কাজটা ছিল বলেই আমি এসেছিলাম মানে তুমি আর থাকবে না এখানে? না পিয়া, আমি দিল্লি চলে যাচ্ছি। একটা নতুন প্রজেক্ট ওখানকার অফিসে শুরু হচ্ছে আমাদের, সেটা জয়েন করতে। সে কি? মনিকা বলল। আমি জানি না তো। হঠাৎই ঠিক হয়েছে মনিকাদি, তুমি কয়েকদিন যাওনি বলে জানো না। আর হ্যাঁ, তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেব অ্যালার্জি টেস্ট করার জন্য। পরে অন্য দরকারেও যোগাযোগ করতে পারো। আর আমাকে রেজাল্টটা জানিও। ট্রিটমেন্টের জন্য দরকার হলেও হঠাৎই বাইরে দরজায় আওয়াজ। প্রশান্ত ঢুকে সবাইকে একসাথে দেখে হাসলো একটু। তারপর রমিকে বলল, কখন এলেন আপনি? অনেকক্ষণ, এখন বেরোচ্ছিলাম। একটু মিষ্টি না খেয়ে চলে যাবেন? মিষ্টি? প্রায় সবাই চমকে গিয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ তো, ভালো খবর পেলে মিষ্টি খাওয়া একদম মাস্ট তো। মনিকার দিকে তাকালো প্রশান্ত। যে হাসপাতালে ভর্তি হয়েছিল পিয়া, সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল তো। ওখান থেকে একটু আগেই ফোন এসেছিল। পিয়ার ব্লাড টেস্টের ভুল রিপোর্ট দেওয়ার জন্য ক্ষমা চাইলো। কালকে আরেকবার যেতে হবে ওখানে ঠিক রিপোর্টটা নিতে। অনাবিল হাসলো রমি। এত ভালো একটা খবর, অবশ্যই মিষ্টি মুখ করব, কিন্তু আজকে নয়, একটু তাড়া আছে। আজ আপনারা সবাই আনন্দ করুন একসাথে। আর মনিকাদি যেটা বললাম মনে রেখো, শুরুটা আজ থেকেই হোক না হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।